মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকলো। সোফায় বসে গল্প করছিল মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ, কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথায় যাবে, তারপরে যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই নুপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ের দিকে তাকালো। আচমকা বলে উঠল, আবির ভাই দিয়েছে। হালিমা খান, মালিহা খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোখাচোখি করল কিছুক্ষণ। মালিহা খান পুনরায় জিজ্ঞেস করলেন, আবির তোকে নুপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগি রাগি ভাব নিয়ে বলল, আবির ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশ যাওয়ার 6 মাস আগে তোর নুপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম? মেঘ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ আম্মু, মনে পড়ছে। ওই নুপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেদিন নুপুরগুলো আমি নিজের ইচ্ছেতে নিইনি, আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথায়, ছুটে এসে বসলো সোফায়। কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিল? হালিমা খান একটু ভেবেচিন্তে বললেন, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নুপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে। ঘুমালেই তুই দৌড়াদৌড়ি করিস, জন করলে ওর মাথা ব্যথা করে, পড়তে পারে না, তাই বলেছিল নুপুর খুলে রেখে দিতে। তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নুপুর নিয়েছিলাম। এরপর তুইও আর কখনো চাসনি, আমিও আর তোকে দিইনি। 1 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে দেখি ওগুলো তোর লাগবে না। এজন্য তোর আব্বুকে বলে রাখছিলাম তুই চাইলে তোকে যেন নুপুর বানিয়ে দেয়। তখন তো আবির ছিল না, এজন্য আজকে তোর পায়ে নুপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম। মেঘ ভাবনায় পড়ে গেল। ছোটবেলায় আবির ভাই নুপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন? এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা। তাহলে কি সত্যিই আমার চালচলন পর্যবেক্ষণ করতে নুপুরগুলো দিয়েছেন, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসি মুখে বলে উঠলেন, ওইসব বাদ দে। শপিং ব্যাগে কিরে মেঘ? মেঘ কাকিয়ের কথায় স্বাভাবিক হয়ে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘও শপিং ব্যাগে নিয়ে সিঁড়িতে উঠে ব্যস্ত হলো। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি। প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করে আজ সেজেগুজে খেতে নামবে ভাবলো। চুল ছাড়াই সেগুলো কোমর ছড়িয়ে পড়েছে, মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুল বেলও দিয়েছে। কালো জামা পরেছে, সাথে ম্যাচিং কালো ওড়না, উষ্ঠদয়ে হালকা গোলাপি রঞ্জক লাগিয়েছে। সেই দিয়ে নামছে। আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরা তো অসম্ভব সুন্দর লাগছে, সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন হীরের বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতে পারছে না, অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানভীর ডেকে উঠল, ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের। মেঘের দিক থেকে চোখ নামালো, তানভীরের দিকে না তাকিয়েই বলল, কেন? আজকে আমাদের হবু এমপির জন্মদিন, উনি তোমার কথা বলেছিলেন, তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তুমি যেতে। আবিরের স্বাভাবিক জবাব, কখন যেতে হবে? তানভীর, 6টায়। আবির, আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে। 3 কর্তার যেন গাড় ফিরিয়ে তাকানো, সকলেই এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউ তেমন কথা বলল না। অবশ্য কথা বলারও কিছু নেই। মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে। এক পলক তাকালো, আবির ভাইও আজ কালো শার্ট পরেছে,
আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন, হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু করে মুচকি আসলো। ইকবাল খান তানবীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোদের হবু এমপি আবিরকে কীভাবে চেনে? তানবীরের সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হয় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন, তোমার মাথায় এত প্ল্যান আসে কীভাবে? আমি তখন বলেছি, আমায় বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয়। তখনই এমপি বলছিলেন, তাহলে তোমার ভাইয়াকে নিয়ে এসো। তখন ভাইয়া বাহিরে ছিলেন, আজ ওনার জন্মদিন, তাই সকালবেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া এসেছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবাল খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমদ খানও যেন মনোযোগ দিয়ে তানবীরের কথাগুলো শুনছিলেন। মোজাম্মেল খান সবসময়ই চুপচাপ থাকেন, যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানবীরের এসব কথা শুনে আলী আহমদ খান রাগে ফুঁসছেন। রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি, রাজনীতিতে তুমি জড়াবে না। আবির নিরুদ্দেশ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানবীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরও এগোতো। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমেদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে। আবার একটু পর পর আবির ভাইয়ের দিকে ফিট করে তাকাচ্ছে। আলী আহমেদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাশভারী কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, তানবীর কেন রাজনীতি করে। মেইন কথা, তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানবীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক, এটা করলে পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানবীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হয় আমি সাজেশন দিই, এটা এভাবে না ওভাবে করো, এতটুকুই। এই কথাগুলো তানবীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোককে বলতে পারতো, কিন্তু তানবীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়া, তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানবীরের নাম থাকবে না। এজন্য তানবীর আমায় শেয়ার করে। আরেকটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সব কিছু বুঝি নেই ঠিকমতো, তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ারও কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী। একসময় তোমাদের ব্যবসাও অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলেই সব কিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ারও প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলেই সলভ হয়ে যায়। তানবীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সেই মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানবীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিস্থিতি থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো। এতগুলো কথা বলে এবার আবির থামলো। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে, কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে, আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমেদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনে অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছো ভাইয়া, আবিরের চিন্তাভাবনা কতদূর আগে থেকেই ভেবে চিনতে মাঠে নেমেছে। তুমি খামোখা চিন্তা করো না, করো ওর জন্য। দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ।
আলী আহমেদ খান আর কথা খুঁজে ফেলেন না, খাওয়া শেষ করে উঠে গেলেন। মোজাম্মেল খান তানবীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখ, আবিরের মান অন্তত রাখিস। তানবীরের শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ, সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতে যেই না উঠতে যাবে, নজর পড়ল অষ্টাদশীর খানে। কাজল ফুরিহিতার টানা টানা চোখ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিঁচড়ে দৃষ্টি সংযত করল, হালকা করে কাশি দিল। মেঘ এখনো বিবরে তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঢুকবে মুখে। মেঘ নড়ে চড়ে বসলো। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা দিল। সি, আবির ভাই কী ভাবলো? যতই মন শক্ত করি আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব শাস্তিছি। সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকেও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করেছেন। তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছে না। হালিমা খানও শুয়েছিলেন মেঘের সিঁড়িতে। নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেঘকে জিজ্ঞেস করলেন, পড়াশোনা ঠিকমতো করছিস তো মা? মেঘ উপন্যাস মাথা নাড়ল শুধু। হালিমা খান, আর তো কয়েকটা দিন, এরপরই তো রেজাল্ট দিয়ে দিবেন, তারপরই তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলেন। মেঘ কিছুক্ষণ পর মায়ের উরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকেলে গোসল করাতে চুলগুলো এখনও ভেজা। হালিমা খান একটু রাগে রাগে বললেন, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো করতেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সেই দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলি যে, কফি দিব তোকে? আবিরের দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উরুতে শোয়া মেঘকে দেখে বুকের ভেতর ছ্যাদ করে ওঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসল। আবির তৎক্ষণাৎ তড়িৎ গতিতে মেঘের কাছে আসে। বায়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে গালে গলায় হাত রাখল একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে। হালিমা খান অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকেও অসময়ে গোসল করে। এত লম্বা চুল, শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্ন নেয় না, কিছু না। আবির সহসা বলে উঠল, মামুনি, একটু কফি করে দিবা প্লিজ? হালিমা খানের সরল উত্তর, তুই বস একটু, এখনই নিয়ে আসছে। হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে সে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। শীর্ণ বক্ষ ধরফর করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্যম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ? মেঘের দুনিয়া ঘুরছে। মনের ভিতর টালমাটাল অবস্থা। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। কিছু সেকেন্ড পর কোনো রকমে এপাশ ওপাশ মাথা নাড়ল। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সহসা মেঘের জবাব, কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেল। মেঘ নড়ে উঠল, কাঁপা কাঁপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল ছাউনিতে অষ্টাদশীর মনের জ্বর শুরু হয়েছে। সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ
তাকিয়ে থাকা সম্ভব হলো না। মেঘের চট জল দিয়ে মাথা নিচু করে দৃষ্টি নিচু করে ফেলল। আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখে তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না। চিবুক গলায় নেমেছে। নিজের মনের উথাল ফাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। আবির কপাল গোটায়। হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত ছাউনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকেলে কোচিংয়ে যাবি। ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি। 1টার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি। তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিংয়ে কথা বলে নিব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামনি, মেঘ কাল থেকে 11টায় গোসল করবে আর বিকেলে কোচিংয়ে যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিক হয়, তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা। এতটুকু বলে কফির কাপ নিয়ে সিঁড়ি দপদপ করে উপরে উঠে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায়। এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা, এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছেন। বন্যা তো 10টার ব্যাচে যাবে, মেঘ একা একা বিকেলে পড়তে যাবে। ওখানে তো কাউকে চিনে না। ভাবতে আহত হলো মনটা। ঠায় সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে 1 কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন। খয়েরি রঙের শার্ট, কনুই পর্যন্ত হাতা বাজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন শু, জুতা, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাতের আঙ্গুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন। মেঘ ওখানে দাঁড়িয়ে পড়েছে। বডি স্প্রের তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানবীর সারাদিনেও বাসায় ফিরতে পারেনি। সেই যে সকালে বের হয়েছিল। সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত। বিকেলে বাহিরেই খেয়েছে। তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কীভাবে করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলেই ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হলো। আবিরকে দেখে তানবীর ছুটে এসেছে। পরিচয় করিয়ে দিয়েছে হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মতবিনিময় শুরু করলেন দুজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো। বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে। আবির, তানবীর, এমপির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে। সেখান থেকে 4টা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে, সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে। অনুষ্ঠান শেষে তানবীর বলল, ভাইয়া, তুমি কি আমার বাইকে লিফট দিবা নাকি রিক্সা করে বাড়ি যাব? আবির এক মুহূর্তে ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানবীর খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানবীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? তানবীর স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ আছে। কেন ভাইয়া? আবির রাশবাড়ি কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টায় কোচিংয়ে যায়। মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি, সাথে তারটাও। কোচিংয়ের লোকের সাথে কথা বলেছি। মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না। তানবীরে চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিকমতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়। এজন্য টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছি। তানবীর আর কিছু বলল না। চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল। রাত তখন 10:30+। তানবীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। 2বার দেওয়ার পর রিসিভ হলো। বন্যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্যা, কে বলছেন? তানবীর, আমি মেঘের ভাই। বন্যা একটু ভয়ে ভয়ে বলল, আবির ভাইয়া? তানবীরের কিছুটা রাগ হলো। আচমকা বলে উঠল, ভাইয়া তোমায় কল দিবে কেন? ভাইয়ের কি খেয়ে দেয়ে কাজ নাই যে তোমায় কল দিবে? ভাইয়ের জীবনেও তোমায় কল দিবে না। শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দিবে না।
বন্যা আস্তে আস্তে শুধালো, তানভীর ভাইয়া? হ্যাঁ। তানভীর বলল, হ্যাঁ। বন্যা, কোনো দরকার ভাইয়া? তানভীর, শোনো, তুমি কালকে থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে। মেঘও বিকালে কোচিং করবে, এটাই জানানোর জন্য কল দিয়েছি। ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এতটুকু বলে কল কেটে দিল তানভীর। বন্যা খাটের উপর টাসকি খেয়ে বসে পড়ল, কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে। একবার বাজতে কল রিসিভ করলো মেঘ। বন্যা, এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবর নাই তোর। সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না? কি অঘটন ঘটাইছিস তুই? মেঘ, আমি অঘটন ঘটাইনি, আবির ভাই অঘটন ঘটাইছে। উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের সত্যটা বাজাই দিছে। আমার খাওয়া, গোসল, ঘুম সব কিছুর নাজেহাল অবস্থা করে ফেলছে। ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে ছুঁড়ে যাচ্ছি আমি, আর বারবার নতুন করে ক্রাশ খাই। কি করব বল? বন্যা এবার রাগে বলল, রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা ভাই। কী জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না। মেঘের এসব হাবিজাবি কথা শুনতে তার এখন একটুও ভালো লাগছে না। কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে। মেঘ যেন ঘুরেই ফরে আছে। মেঘও আর কল ব্যাক করলো না। মেঘ ফেসবুকে ঢুকলো। ঢুকতে সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগেই করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ। টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখেই মনে হচ্ছে শরীরে বড়লোক ভাব আছে একটা। মেঘের পায়ের রক্ত সরসর করে মাথায় উঠছে। ওই মেয়েকে আর আবির ভাইয়ের ফাঁসে ওই মেয়ে কী করে? কমেন্ট চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্টের পরেও নীল জামা পরিহিতে একটা আইডি চোখে পড়লো। আবির ভাইদের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট। ইচ্ছে করছিল আপনাকে সবসময়ের জন্য রেখে দেয়। ইচ্ছে হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগে শরীর গামছে মেঘের। শোয়া থেকে উঠে বসলো। কমেন্টটাতে ইংরেজি দিয়ে মেয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগেই আপলোড করা। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি, ক্যাপশন বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘ। জাস্ট নাও একটা পোস্ট করেছে আবির ভাই, তেরি নাজার কে ইয়ে কে কার দিয়া, মুঝসে সেই মুঝকো জুদা কার দিয়া। সাথে রাতের শহরে বাইকে বসা একটা ছবি শেয়ার করলেন। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে। তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবতে নেত্রযুগল থেকে 2 ফোঁটা পানি পড়িয়ে গড়লো। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ। কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো। কিন্তু পোস্টের সব কমেন্ট গেটেও মেয়ের কমেন্ট ফেলো না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলছে। কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো? তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগলো। আবির ভাই তো শুধুই আমার ক্রাশ। ক্রাশ তো ক্ষণিকের। উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতেই হবে। আমার তো সাহসও কুলাবে না আবির ভাইকে কিছু বলার। মায়ের খাওয়ার থেকে চুপ থাকি, সেই ভালো। এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গান গাইছে। প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে, কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে। সবার খাওয়া মোটামুটি শেষ। মেঘ ইচ্ছে করে অল্প অল্প খাচ্ছে। এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির। মোবাইল চেক করে করে খাচ্ছিল। আবিরের খাওয়া শেষ, তাই মোবাইল টেবিলের উপর একপাশে রেখে হাত ধুতে উঠে পড়ে। 3-4 কদম যেতে মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইলে হাত নেয়। তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই। হোম পেজে বেসে আছে এখানে 2টা হাতের ছবি, একটা বড় হাতের উপর একটা পিচ্চির হাত। মেঘ 1 সেকেন্ড তাকালো ছবিটার দিকে, কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় নেই। তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতে চোখে পড়লো কত ছেলে মেয়ের আইডি। সে খুঁজতে লাগলো গত রাতে নীল জামা পরিহিতাকে। একটু নিচে যেতে পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি। 1 সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে। তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায়। এবার মেঘ দীর্ঘশ্বাস ফেলল। মনে
খুব শান্তি লাগছে এখন। আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইলে নিতে নিতে মেঘের দিকে তাকালো, নিরুদ্বেগ কণ্ঠে বলল, যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না। মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন। এদিকে মেঘ মুচকি হেসে বিড় করে বলল, আমি তো আপনার জন্যই বসে থাকি। আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান, দেখতেই পারি না, তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি। আবির ভাইয়ের কথা মতো মেঘ 11টার মধ্যে গোসল করেছে আজ। যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনের জন্য। মনটা ভীষণ খারাপ, আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে, এটা ভেবেই মন ভাঙছে বারবার। টিউশনে ঢুকতেই বন্যা ডাকলো, মেঘ এখানে আয়। মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো, ছুটে গেল বন্যার কাছে। মেঘ, তুই এই সময় টিউশনে কেন? আগের ব্যাচে পড়িসনি? বন্যা, কিভাবে পড়বো? তোর বেস্ট হয়েছি, তোর ভোগান্তি তো আমাকে ভুগতে হবে। মেঘ, মানে? বন্যা, গতকাল রাতে তানভীর ভাইয়া কল দিয়েছিল আমায়, বলল তোর সাথে আমারও টাইম পাল্টাই দিছে, আজ থেকে যেন বিকেলে আসি। মেঘ, তাহলে তুই জানাসনি কেন আমায়? আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। বন্যা, তোকে কিভাবে জানাবো? তুই তো আবির ভাইয়ের ঘুরে ডুবে আসিস। মেঘ কিছুটা লজ্জা পেল, তারপর সশব্দে হেসে বলল, জানিস বন্যা, আমার হিজাবটা আবির ভাই কিনে দিছে। শুধু এটাই না, সর্বমোট 30টা হিজাব কিনে দিয়েছে। শুধু তাই না, দেখ আমার পায়ের নুপুরগুলো, ওগুলো আবির ভাই দিয়েছে, তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন। দেখ সুন্দর না? বন্যা কপাল বাজ করে নুপুরগুলো দেখলো, তারপর বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু কাহিনী কি বলতো? ওই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে, তোকে কিছু বলেছে কি? মেঘ, হ্যাঁ বলেছে, আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নুপুর দিয়েছে। বন্যা হা করে তাকায় আছে। ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন। টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে। সন্ধ্যার পর আবার জান্নাত আপু আসবে। পড়া রিভিশন দিতে হবে। জান্নাত আপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি 5 দিন পড়ান। জান্নাত আপু খুব ভালো পড়ান। মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে। জান্নাত আপুও মেঘকে খুব আদর করে। পড়াশোনার পাশাপাশি কীভাবে পড়লে ভালো হবে, রুটিন করা সব কিছুতেই হেল্প করেন। এজন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে। এভাবে কেটে গেল 10-12 দিন। আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে মেঘ আগে আসে, মাঝে মাঝে আবির আগে চলে আসে, তারপরও দেখা তো হয়। এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে। আবির বাড়ি ফেরে 11টা-12টার দিকে। আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায়। হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে, মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য আর গুনগুন করে গান গায়। তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে। আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ। এটাই যেন মেঘের দৈনিক রুটিন। কেন আবির ভাইকে দেখে, তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে। আবির ভাইকে শুধুই তার ক্রাশ, নাকি সে আবির ভাইকে ভালোবাসে, এর উত্তর নিজেও খুঁজে পায় না। তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে। আবির ভাইয়ের শীতল ছাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে। আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। 10-12 দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে 2 চুমুক খেলো কিনা আলী আহমেদ খান বলে উঠলেন, আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে। আবির তৎক্ষণাতে বিষম খেলো। তানবীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান। এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল, আমি চট্টগ্রাম গিয়ে কি করব? আলী আহমেদ খান স্বাভাবিকভাবে বললেন, আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে, কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম। তোর কাকামণিকে সিলেট যেতে হবে। কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোর উপরই পড়ে। তুই কথা বললেই আশা করি সমাধান হবে। ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে। যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস। আবির এক পলক মেঘের দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো, কবে যেতে হবে? আলী আহমেদ খান সহসা বলে উঠলেন, আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে। আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে।
আলী আহমদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন। তানবীর এবার ভাইকে বলল, ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাব তোমার সঙ্গে? আবির অগ্নিদৃষ্টিতে তাকালো তানবীরের দিকে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল। কেউ কিছু বুঝল না, কিন্তু তানবীর সশব্দে হেসে উঠল। আবির এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তানবীর। তানবীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে এসে তানবীরের দিকে, তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল। এদিকে মেঘ, মিম আর আদি বসে আছে। আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা, সাজুনি, শামুক নিয়ে আসতে। মেঘ নিচ্ছুপ বসে খাচ্ছে। আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে। রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায়। আবির ভাই চট্টগ্রাম চলে গেলেও থাকবে কিভাবে? মিম হঠাৎ ডেকে উঠল, আপু, ভাইয়াকে তুমি কি আনতে বলবা? মিমের ডাকে দেন ভাঙলো মেঘের। একটু হাসার চেষ্টা করলো, তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। সারাদিন কেটে গেল। মেঘ নিজের মতো কোচিং, টিউশন শেষ করে আসছে। মিম আদি স্কুল থেকে ফিরেছে। আবির 8টায় বাসায় ফিরেছে। ততক্ষণে জান্নাত আপু ফুরিয়ে চলে গেছে। মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে। রাত 10টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির। রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির। মেঘের রুমের দরজার সামনে এসে থামল। দরজা ধাক্কা দিল আস্তে করে। মেঘ বিছানায় উপুর হয়ে শুয়ে আছে, পাশে বই খাতা পড়ে আছে। ফ্যানের বাতাসে ফিসটাগুলো উড়ছে। জান্নাত আপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল। আবির আস্তে করে ডাকলো, মেঘ। কোনো সাড়া নেই, তাই রুমের ভিতরে ঢুকলো আবির। শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। মেঘের মুখের এক পাশে বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে। লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে। আবির বিছানার এক পাশে বসলো। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করল অষ্টাদশীকে, তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলোকে সরিয়ে দিল। দুই একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো। মিমার আদি খুব করে বলল, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, চাটনি নিয়ে এসো, খেলনা, শামুক, আরও অনেক কিছুর আবদার করলো ভাইয়ের কাছে। উত্তরে আবির শুধু বলল, সময় পেলে যাব। খেয়ে 10টা নাগাদ বেরিয়ে গেছে আবির। ইকবাল খান আগামীকাল সকাল 8টায় সিলেট যাবেন। আবিরের ভাবাল কোম্পানির ঢাকার বাহিরে 3টা শাখা আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ইকবাল খানকে বেশিরভাগ সময়ই বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়, কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন। একই সাথে 2 শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয়। তবে আলী আহমেদ খান এখন আর ঢাকার বাহিরে যান না। আবির আসাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নেক। রাত 11টায় মিম এসে ডাকছে, আপু উঠো, খাবে না? মেঘ ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে। মিম আবার বলে, 11টা বাজে, তুমি কখন খাবে? আম্মু, বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য, আমিও খাইনি, আসো। 11টা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে। সহসা মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল, আবির ভাই কি চলে গেছে? মিম হাসি মুখে বলছে, হ্যাঁ, ভাইয়া তো 10টার আগেই চলে গেছে। আমি আর আদি বলে দিছি আমাদের জন্য খেলনা, গিফট, চাটনি নিয়ে আসতে। তোমার জন্য আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবছে, কেন যে শুইতে গেলাম। না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম, তাতে কি? আবির ভাই কি আমায় ভুলে যেতে পারতো না? মিম আবার ডাকলো, আপু আসো, খেতে যাই। মেঘ কঠিন স্বরে বলল, আমার খিদে নেই, খাবো না, তুই খেয়ে নে। ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো। আর লাইটটা অফ করে দিয়ে যায়। মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে, আবির ভাই তো আমায় নিয়ে ভাবেনি না। ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন, তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি?
আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো। খুব খিদে পাচ্ছে, কিন্তু সে খাবে না। বড্ড অভিমান জমেছে বুকে। এভাবেই ঘুমিয়ে পড়লো আবার। ভোরবেলাও উঠল না মেঘ। 8টার উপরে বাজে। খাবার টেবিলেও আসেনি। বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেয়েকে ডাকতে। মেঘ তখনও ঘুমে। আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘের। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো। কাকামণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। চুপচাপ খেতে বসলো মেঘ, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়লো। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়া মাথায় ঢুকছে না। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। আবির ভাই কেন বলে গেল না? এখন আবির ভাই কোথায় আছেন, খেয়েছেন কিনা, এসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু আবির ভাই নেটে নেই, কোনো আপডেটও নেই। 10 মিনিট পর মেঘ ফেসবুকে চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারাদিন গেল এই পড়তে বসছে, এই আবার ফোন চেক করছে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়লো। আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসা। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে 2-1বার বাসায় কল করায়। আম্মু, মামনি, তানবীরের সাথে কথা হয়। মিমা রাদির এক কথা, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, আমাদের জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু মেঘ যেন নিখোঁজ। আবির বিদেশে থাকাকালীন তানবীর বাসায় না থাকলে যে মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখত, এখন আবির চট্টগ্রাম। তানবীর সকালে বের হয়ে ফাটি অফিসে, আর ফেরে 10টার দিকে। বাবা চাচাও সারাদিন অফিসে থাকে, তারপরেও মেঘকে সারাদিনে খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয়, না হয় 3-4টায় ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খায়। মাকেও ডাকে না। জান্নাত আপু এসে পড়িয়ে গেলে মেয়ে গল্প খেয়ে আবার রুমে চলে যায়। মনমরা হয়ে থাকে সবসময়। আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রজেক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে মিমা রাদির কথা মনে করে কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির। এটাই জীবনে প্রথমবার। 5 স্টার হোটেলে রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির। প্রাকৃতিক সৌন্দর্যে স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন বা প্রতিটা বাড়ির দেয়ালে। আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গোধূলিবেলা সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে। সমুদ্রের পানিতে অস্তিম সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করেছে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে তানবীরের কল। রিসিভ করে। তানবীর, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির, ওয়ালাইকুম আসসালাম। তানবীর, কোথায় আছো? আবির, কক্সবাজার আসছি আজ। কেন? তানবীর, একটু দরকার ছিল। আবির, বল। তানবীর, এমপির মেয়ে নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো। আজ এমপির বাসায় গেছিলাম, মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায়। আবির, তুই কি বলছিস? তানবীর, প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলছি তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক। আবির, আচ্ছা ঠিক আছে। তানবীর, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবির, আবার কি সমস্যা? তানবীর, এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে, তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? আবির, প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না, আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না। তানবীর, তারপরে যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো? আবির, বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক। তানবীর, তারপর? আবির, তারপর আবার কি? বাকিটা আমি সামলে নিব। তানবীর, যদি ফোর্স করে? আবির একটু গম্ভীর কণ্ঠে বলল, বেকুবের মতো কথা বলিস না তানবীর। এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে, তার জন্য কি তুই নিজের ভালোবাসা কোরবান করবি নাকি? আজব। তানবীর আর কথা বাড়ালো না। তানবীর, আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আবির, আল্লাহ হাফেজ।
কল কেটে আবিন ডাটা অন করে ফেসবুকে ঢুকে কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়লো প্রথম আইডিটাই ওই মেয়ের। 2 সেকেন্ডে ভাবলো সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু মেঘ ফোন ফেলো কোথায়? আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের ওপর ফোন রেখে যাওয়ার ঘটনা, তার মানে সেদিনে ব্লক করেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক সিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবি কীভাবে? এত জঞ্জা, এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না, আবার খুব বেশি কষ্ট দিব না তোকে। অন্ধকার নেমেছে বিছে, একটু হাঁটাহাঁটি করলো আবির, তাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো, তারপর হোটেলে চলে আসছে। কেটে গেল আরও 2 দিন। আবির বাড়ি নেই 6 দিন যাবৎ। অষ্টাদশীর মনে বিষণ্ণতা চেয়ে গেছে। খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে, শুধু টিউশন আর কোচিং যায় আসে, এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ। তানবীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। তানবীর আজকাল পার্টি অফিসের দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না। মেঘকে এখন আর আগের মতো বকেও না। মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানবীরও পাল্টে গেছে। মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো। তানবীর মোজাম্মেল খানকে প্রশ্ন করলো, আব্বু, ভাইয়া কবে ফিরবে? মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলে ফিরবে। কাজ এখনো শেষ হয়নি। মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনেই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে তাই অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিংয়ে গেল 2 বান্ধবী একসাথে। বন্যা বারবার জিজ্ঞেস করছি, কি হয়েছে তোর? মেঘ শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে, স্যার বেরিয়ে যাওয়া মাত্র উল্টে কান্না শুরু করলো মেঘ। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। মেঘের এই অবস্থা দেখে আঁতকে ওঠে বন্যা। মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের। বন্যা কোনোভাবে শান্ত করতে পারছে না। 10-15 মিনিট স্থির হয় এই কান্না, তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলে মেঘের শ্বাসকষ্ট শুরু হয়। বন্যা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল, আমার খুব কান্না পাচ্ছে। বন্যা ব্রু কুঁচকে বলল, কান্না পাচ্ছে? তা তো দেখতেই পাচ্ছে, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল। মেঘের গম্ভীর জবাব, জানি না। বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করলো, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস, নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতে বলল, আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা। উনি ফেসবুকেও আসেন না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। বন্যা এবার অবুঝ বাচ্চার মতো হাসলো, তারপর বলল, মিস করছিস তো কল দে। মেঘ কাঁদতে কাঁদতেই বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? বন্যা এবার সশব্দে হাসলো। উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস, তাহলে উনি কি ভাববেন? মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে। বন্যা এবার হাসতে হাসতে বলল, বেবি, তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না, সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। মেঘ বেঞ্চি কেটে বলল, আমি আবির ভাইকে ভালোবাসি। এটুকু বলেই থেমে গেল। না টা বলার খুব চেষ্টা করলো, কিন্তু বলতে পারল না। বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বুঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে। বন্যা বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না, ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি। তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো। মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে। হালিমা খান ঘুমাচ্ছিলেন। মেঘ মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। হালিমা খান ঘুমের মধ্যে একবার চোখ খুলে দেখলেন মেঘকে। দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল, সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে। ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না।
যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। মেঘের ঘুম ভাঙতে হালিমা খান বললেন, তোর কি শরীর খারাপ মা? মেঘ মাথা নেড়ে না করলো। হালিমা খান পুনরায় বললেন, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? মেঘ আবারও মাথা নেড়ে না করলো। মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, আবির ভাই কবে আসবে? মেয়ের প্রশ্নে হালিমা খান মুচকি হাসলেন আর বললেন, কেন, ভাইয়ের জন্য পেট ফুটছে? মেঘ মনে মনে বলল, পেটের সাথে মনটাও ফুটছে আম্মু। মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন, দুপুরে তো কথা হলো, বলল আরও 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসায় মেঘের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল, আম্মু, আবির ভাইকে কল দাও না প্লিজ। হালিমা খান, বিকেলেই তো কথা হলো, এখন আবার কল দিয়ে কী করব? ছেলেটা মনে হয় ব্যস্ত। মেঘ, আম্মু প্লিজ দাও না। হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে। লাউড স্পিকারে দিয়েছেন। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আবির, আসসালামু আলাইকুম মামুনি। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের হৃদ বক্ষ স্পন্দন জোরালো হলো। হালিমা খান, ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? আবির, হ্যাঁ কিছুটা। কেন? হালিমা খান, মেঘ একটু কথা বলবে তোর সাথে। আবির, ঠিক আছে দাও। হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ। মেঘ ধীর কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণাৎ রেগে মেগে বলল, হ্যালো কিরে? প্রথমে কল দিয়ে সালাম দিতে হয়, এটাও জানিস না? আবিরের দমকে চুপসে গেল। মুখটা আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। মেঘ এবার কাঁপা কাঁপা গলায় বলল, কেমন আছেন আবির ভাই? আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দুজনে কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। আবির নীরবতা ভেঙে রাশবাড়ি কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনের ফোন থেকে দিতে হলো কেন? মুখের উপর মেঘ বলে ফেলল, আপনার নাম্বার নাই আমার কাছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল, গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলে কল কেটে দিল। মেঘ আহাম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না ব্যাপারটা। আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যিই ব্যস্ত, এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা। মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখলো, আমার আবির, সাথে লাভ ইমোজি। কিছুটা দূরে লিখলো, বাই। সেভ করলো নাম্বারটা। চলবে তো। ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।